আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা হচ্ছে ৫ অধ্যায়ের শেষের দিকে চলে আসছি। হয়েছিল কতদূর মনে আছে কারো? মনে তো নাই। আমার মনে হয় হ্যাঁ, হ্যাঁ। আজকে সেকেন্ড পার্ট নিয়ে আসবা। ও না, সেকেন্ড পার্ট তো না, ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট চতুর্থ অধ্যায় শেষ হয়নি, শনিবারে গেছে। তাহলে ফার্স্ট পার্ট তোমাদের নিয়ে আসবা আর ওটার সমস্যাগুলো একটু দেখে আসবা। ঠিক আছে? আচ্ছা দেখো, আমরা মনে হয় যে মাস এগারিকাসের ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব এইখানে পড়ছিলাম। এর মধ্যে কিছুতে হয়েছিল পেজ হলো 211 পৃষ্ঠা। মাশরুম ছত্রাকের অপকারিতা, বিষাক্ততা, এটা খুবই গুরুত্বপূর্ণ। মেডিকেল মিশন 20 এবং 21 সালে এটা আসছে। মানে তোমার পরপর দুইবার বিষাক্ততা, মানে যেটা হলে আর কি মানুষ মারা যেতে পারে এরকম বিষাক্ত। তার মধ্যে একটা হলো যে এই যে অ্যামানিটা হিরোসা, এটা একটা। আর আর হলো অ্যামানিটা এই যে হালোইডিস, এটা কিন্তু দেখতে কেমন যেন, দেখতে হলো পুরুষ জনাঙ্গের মতো, এই জন্য এরকম নাম হয়েছে। মানে গ্রিক শব্দ ফালাস এখান থেকে এরকম নাম হয়েছে আর কি। আর অ্যামানিটা এর বাংলা অর্থ হচ্ছে পাহাড়, অ্যামানাস থেকে আসছে। অ্যামানাস মানে পাহাড়, মানে পাহাড়ে এটা হয়, পাহাড়ে হয়। আর হিরোসা মানে বিষাক্ত। হিরোস মানে হলো বিষাক্ত। আর পরেরটা হলো অ্যামানিটা, এই যে ফালোইডেস যেটা আছে, গ্রিক শব্দ ফালাস, যেরকম সেই অনুযায়ী নাম হয়েছে আর কি। তাহলে এই দুইটা মনে রাখবো। তো যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল এডমিশনও আসছে, বোর্ড পরীক্ষাও আসে, বিষাক্ততা। তো এই জন্য মনে রাখার একটু ছন্দ বানাইছি, অমি ভয়ে পালায়। ছন্দটা হলো অমি নামে একটা ছেলে ভয়ে পালায়, দুইটা দেখো মনে রাখবে। অ্যামানিটা অমি, আর ভয়ে হলো ভিরোসা, আর পালাই হলো এই যে হালোইডেস যেটা। হ্যাঁ, এইভাবে মনে রাখা যাবে। এরপরে দেখো পরের পৃষ্ঠায় পার্থক্য, শৈবাল ছত্রাকের পার্থক্য, গুরুত্বপূর্ণ সৃজনশীল বোর্ড পরীক্ষা আসে। 6টা মনে রাখবা, 6টা। এরপরে দেখো ছত্রাক ঘটিত রোগ। এটা না বললে হয় না স্যার, রোগটা সোজা না বললে হয়, কিন্তু আমি একটুখানি জাস্ট বলে দিই যে বিলম্বিত ধসা রোগ, বিলম্বিত ধসা রোগ। হ্যাঁ, তো রোগগুলো তো সোজাই, তোমরা নিজেরা বুঝবা। তবে ধসা বলতে কিন্তু ধসে যাওয়া বোঝায়, ধসা বলতে ধসে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া এরকম বোঝায়। বিলম্বিত নামকরণটা কেন হলো? হ্যাঁ, বিলম্বিত মানে যে আলু গাছ যখন ছোট তখন হয় না, যখন কেবল পাওয়া যাবে, আলুটা পাওয়া যাবে, ঠিক সেরকম সময় হয়। এর জন্য নাম হচ্ছে বিলম্বিত, দেরিতে হচ্ছে রোগটা। শিশুকালে হচ্ছে তা না। হ্যাঁ, এরকম। যেমন যে এখন বর্তমানে একটা হাম জাতীয় ভাইরাস আসছে, যদিও ডাক্তাররা জানেন এটা হাম না অন্য কিছু, কিন্তু এটাতে প্রচুর শিশু মারা যাচ্ছে, বুঝছো? তো তোমার হচ্ছে যে তোমাদের হচ্ছে না অবশ্য, মানে এই 6 বছর পর্যন্ত ওদের বেশি হচ্ছে, এবং হ্যাঁ হচ্ছে এবং মারাও যাচ্ছে, এতই ডেঞ্জারাস। কিন্তু এখনো বোঝা যাচ্ছে না যে আসলে এটা কি। এখন যদি তোমাদের হতে শুরু করে বা বড়দেরও হতে শুরু করে, তাহলে তোমার করোনার মতো অবস্থা হবে। ভালোই হবে না, একদিকে যুদ্ধ আবার একদিকে আরেকটা হ্যাঁ মহামারী। আচ্ছা, তাহলে এখানে বিলম্বিত ধসা রোগ তো জানলা। হ্যাঁ, আরেকটা দেখো আছে যে আর্লি ব্লাইট। হ্যাঁ, ব্লাইট মানে তো ধসা, আর্লি মানে কি
একবারে কেবল হয়েছে হয়েছে মানে গাছ চারা তখনই হয়েছে ওইটা আর কি। হ্যাঁ, তাহলে এটার বৈজ্ঞানিক নামটা মনে রাখতে হবে। হ্যাঁ, আল্টারনারিয়া সোলানি মনে রাখবা। এরপরে দেখো যে আলুর লেট ব্লাইট রোগের কারণে 1840 দশকের মাঝের দিকে আয়ারল্যান্ডে ভয়াবহ আইরিশ দুর্ভিক্ষ দেখা যায়। এতে প্রায় 20 লক্ষ লোক মারা যায়, এটা মনে রাখবা। তারপরে দেখো যে আয়ারল্যান্ড মানে আলু প্রধান দেশ, মানে ওরা হচ্ছে আমরা যেমন ভাত খাই ভাত প্রধান, ওরা শুধু আলুতেই ভাতের মতো করে আলুর সাথে মাংস দিয়ে খায়। আলুতে আর ভাতে তো একই তো হ্যাঁ হ্যাঁ একই সরকার। আলুটাই ভাতের মতো রান্না করে সিদ্ধ করে, তো ওটার সাথে আবার মাংস দিয়ে মাছ দিয়ে মাখায় খায় এরকম। তো ওটা ওদের প্রধান। ওদের দেশে আলুই বেশি হয়, আর এই যে চাউল গম সেভাবে আবার হয় না। হ্যাঁ, তো ওই জন্য ওটা ওদের প্রধান খাবার, যেটা বিষয় সেটাই ওদের প্রধান খাবার। আমাদের হলে আমরা তাই করতাম। তো এই জন্যে এদেরকে বলা হয় আইরিশ লাম্পার। লাম্পার মানে খাদ্য নামক আলুর একটি মাত্র পুকুরে নিয়ে তারা অধিক চাষ করত। লেট ব্লাইট রোগে আলুর দেরিতে হওয়া রোগ, আলুর ফসল হানির কারণে জার্মানিতে 7 লক্ষ লোক মারা গেছে। এখানে মনে রাখতে হবে রোগ জীবাণুটা শুধু, যে আলুর বিলম্বিত ধসা রোগের কারণ হলো আলু গাছে এই যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স। ফাইটোপথোরা নামকরণ কেন হয়েছে জানো? যে ফাইটো মানে তো উদ্ভিদ বা আলুর কথা বোঝানো হচ্ছে, আর থোরা মানে হলো ক্ষয় বা ধ্বংস। থোরা মানে হলো ক্ষয় বা ধ্বংস, মানে এই যে আলু উদ্ভিদের যে ক্ষয় হয়েছে বা ইয়ে হয়েছে সেটার কারণে। তাহলে ফাইটোপথোরা নামটা হচ্ছে ফাইটো মানে হলো উদ্ভিদ বা আলু উদ্ভিদের কথা বোঝানো হচ্ছে, আর থোরা পি সহ থোরা মানে হচ্ছে ক্ষয় বা ধ্বংস, আর ইনফেস্টেন্স মানে হলো আক্রমণ। ইনফেস্টেন্স মানে হলো কি হবে না আক্রমণ, এই জীবাণুর আক্রমণে হয় এই জন্য মানে যারা আলুর ক্ষতি সাধন করে। আরেকটা হলো ফাইটোপথোরা, আরেকটা দেখো ফাইটোমাইসিটিস। ফাইটোমাইসিটিস মানে শৈবাল সদৃশ ছত্রাক, এর বাংলা অর্থ শৈবাল সদৃশ ছত্রাক, মানে যেই ছত্রাকটা দেখতে শৈবালের মতো, তাহলে হলো ফাইটোমাইসিটিস হলো শৈবাল সদৃশ ছত্রাক। এটুকু মনে রাখবা। তারপরে দেখো যে ফাইটোপথোরা ইনফেস্টেন্স ডিপ্লয়েড হয়, এদের ক্রোমোসোম কত এটা মনে রাখতে হবে। এখানে বসো না, একটু পিছিয়ে বসো। হ্যাঁ, তো দেখো এর জিনোম সিকোয়েন্স হলো এই যে 11 থেকে 13, আর হচ্ছে এটা 2009 সালে হয় আর কি। বেস পেয়ার কত? বেস পেয়ার মনে আছে তো, হার যোগ, তাই না? এটিসিজির যে যোগ সেটা হলো 240 মিলিয়ন। জিন শনাক্ত হয়েছে 18,000। এটা এমসিকিউর জন্য পড়বা। এরপরে হচ্ছে রোগ লক্ষণ, এটা সৃজনশীল গুরুত্বপূর্ণ। এগুলা পড়াতে হবে না, এটা তোমার নিজেরাই করবা। এই হলো 214 পৃষ্ঠা। রোগ লক্ষণ, হ্যাঁ 6টা রোগ লক্ষণই করতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই জন্য বললাম গুরুত্বপূর্ণ সৃজনশীল। যে রোগ লক্ষণ আর হচ্ছে প্রতিকার, দুইটারই 6টা করে পড়বা, যেগুলো 6টা পড়বা তাহলে হবে। হ্যাঁ, আচ্ছা এখানে হচ্ছে যে এর মধ্যে থেকে এমসিকিউ কিন্তু আসে। হ্যাঁ, যে কি কি রোগ লক্ষণ নিম্নের কোনটি, এভাবে আসে, ঠিক আছে? কাজে এই এমসিকিউ গুলাও ভালো করে মুখস্থ করতে হবে। এটা যখন মুখস্থ করবে তখন। এবার দেখো দাঁত রোগ বা ডার্মাটোফাইটোসিস। দাঁত রোগ, আসলে দাঁত বলতে চর্মরোগ, দাঁত রোগ মানে চর্মরোগ, চুলকানি। দাঁত রোগ হলো হ্যাঁ চুলকানি। যে যে আমাদের দেশের মানুষের আবার চুলকানি বেশি, জানো কি? সব জায়গায়। হ্যাঁ, এই চুলকানি বলতে ত্বকের চুলকানি তা না, অন্য মানুষকে নিয়ে চুলকানি। হ্যাঁ, অন্য মানুষকে নিয়ে চুলকানি আর কি। হ্যাঁ, যে তোমার হচ্ছে আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে তখনও দেখা যায় আমাদের দেশের লোকরা ওই যে আফগানিস্তানের পক্ষে নাই, ইরাকের সাথে যুদ্ধে তাও আমাদের দেশের লোক ইরাকের পক্ষে নাই। আবার ইরানের সাথে যুদ্ধে তাও আমাদের দেশের অনেক লোকরা ইরানের পক্ষে নাই। তো ওরা তো নির্যাতিত, তাই না? এমনিতেও নির্যাতিত না, ওরা তো অপরাধ করে না, ওদেরকে অযথাই
আক্রমণ যুদ্ধ শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের দেশে চুলকানি বেশি, সবাই সবার খালি ভুল ধরা নিয়ে ব্যস্ত, নিজের ভুলের কথা বলে না, তাই না? এরকম। তো চুলকানি হলো খালি ত্বকেই হয় না, তাই না, মনেও হয়, ঠিক না? মনেও চুলকানি হয়। আচ্ছা, তাহলে এখন দেখো যে দাঁত রোগ একটি ছত্রাক ঘটিত চর্মরোগ। ছত্রাক ঘটিত, এটা মনে রাখতে হবে, ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে হয় না। আক্রমণের জন্য দায়ী, এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, ছত্রাক, ত্বক, চুল, নখ, নখে উপস্থিত কেরাটিন। কেরাটিন মানে শক্ত প্রোটিন, কেরাটিন মানে শক্ত প্রোটিন। কেরাটিন দিয়ে কিন্তু আমাদের যে চারা আছে না, যে চারা, তারপরে শিং, হ্যাঁ, এগুলো হয়, বুঝছো? এদেরকে বলে কেরাটিন। আমাদের যে ত্বক, ত্বকের যে বাইরের যে শক্ত, এগুলো কেরাটিন দেওয়া হয়। কেরাটিন মানে শক্ত প্রোটিন, কেরাটিন মানে শক্ত প্রোটিন, বুঝছো? নামক প্রোটিন আহার করে, এইসব জায়গায় প্রোটিন আহার করে, এগুলো শক্ত, এগুলো আহার করে, হ্যাঁ। আচ্ছা, উষ্ণ ও আর্দ্র পরিবেশে এই রোগটি দ্রুত বিস্তার লাভ করে। কোন পরিবেশে এরা দ্রুত বিস্তার লাভ করে? উষ্ণ ও আর্দ্র পরিবেশে। বাংলাদেশে এই রোগটি দেশের সব অঞ্চলেই বিস্তৃত। একে সংস্কৃত ভাষায় দুদ্রু রোগ বলে এবং ইংরেজি ভাষায় রিং ওয়ার্ম বলা হয়। আসলে ওয়ার্ম মানে কি বলতো? ওয়ার্ম মানে কৃমি, হ্যাঁ, কৃমি। তো মানে আগে মনে করা হতো যে কৃমির কারণে এটা হয়, হ্যাঁ, এরকম মনে করা হতো, এই জন্য এরকম রিং ওয়ার্ম নাম। আচ্ছা, এরপরে দেখো রোগের কারণ, এটা গুরুত্বপূর্ণ, অনেক সময় জ্ঞানমূলক কোশ্চেন হিসেবেও আসে, হ্যাঁ, যে দাঁত রোগের বৈজ্ঞানিক নাম কি, জ্ঞানমূলক কোশ্চেন বোর্ড পরীক্ষায় সরাসরি, হ্যাঁ, সরাসরি দেয়। তাহলে এটা মনে রাখতে হবে যে টিনিয়া কাকে বলে, এটা মনে রাখবা, যে দাঁত ছত্রাকঘটিত রোগ উদ্ভিদ পরজীবী দ্বারা হয় বলে চিকিৎসা শাস্ত্রে একে টিনিয়া বলা হয়। আচ্ছা, টিনিয়া বলার কারণ কিন্তু এটা না যে ছত্রাক দ্বারা হয় সেজন্য টিনিয়া, তা না। টিনিয়া বলতে বোঝায় যে যখন দাঁত রোগটা সর্বত্র ছড়িয়ে পড়ে, মানে শরীরের অনেক জায়গায় হয়, তখন এটাকে টিনিয়া বলে। আর সাধারণভাবে একটা জায়গায় বলে এটাকে দাঁত রোগ বলে, বুঝছো? বা রিং ওয়ার্ম বলে। রিং মানে তো গোল বৃত্তাকার ভাবে হয়, সেজন্য। টিনিয়া হলো তখন যখন ছড়িয়ে পড়ে, দাঁত অনেক জায়গায় হয়েছে, তখন এটাকে টিনিয়া বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যে এই যে বৈজ্ঞানিক নামগুলো মনে রাখতে হবে, যে যেমন ট্রাইকোফাইটন, তারপরে ট্রাইকোফাইটন রুটব্রাম, এগুলো এগুলো দুইটাই মনে রাখতে হবে। তারপরে ট্রাইকোফাইটন, আর একটা হলো ভ্যারুকোসাম, সবই মনে রাখবা। যে কোনো একটা আসতে পারে এমসিকিউ হিসেবে, কোনটি আর কি দাঁত রোগের জীবাণুর নাম। এগুলোর দেখো বাংলা অর্থ কিন্তু আছে, যেমন হলো টাইকোফাইটন, যেটা টাইকোফাইটন, টাইকো বলতে বোঝায় কি জানো, যে চুল বোঝায়, মানে এরা চুলে হয় এই জন্যে। তাহলে এরা চুলের মধ্যে হয়, এই জন্য নাম হলো টাইকো। টাইকো মানে চুল বোঝায়, হ্যাঁ। আর রূপব্রাম মানে হলো লাল, লাল বর্ণ সৃষ্টি করে, আমাদের শরীরে লালটে করে ফেলে। আর হচ্ছে যে আরেকটা হলো ট্রাইকোফাইটন ভারুকোসাম, এটা মানে হলো যে উৎক্ষিত টিস্যু মানে যে যেখানে হবে সেখান থেকে চামড়া উঠে যাওয়ার মতো হবে, চামড়া উঠে যাওয়ার মতো হবে, এরকম ভাবে নামকরণটা হয়েছে, হ্যাঁ। লাল হলো রূপব্রাম, রূপব্রাম মানে লাল, রূপব্রাম, ওই যে ব্র্যাকেটে লেখা আছে না, ওইটা। আচ্ছা, তারপর মনে রাখতে হবে যে সংক্রমণ কিভাবে হয় এমসির জন্য। সাধারণত ঘরে ভেজা শরীর, অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীর, দীর্ঘ সময় ভেজা থাকে এমন শরীর, ত্বকে ক্ষত স্থান আছে এমন শরীর সহজে ছত্রাকের হাইফা দ্বারা আক্রান্ত হয়। হাইফা কিন্তু এককোষী হয়, হ্যাঁ, লম্বা সুতার মতো হয়, এটাকে হাইফা বলে। এই রোগ জীবাণুর শক্তিকাল 3 থেকে 5 দিন, মানে যদি তোমাকে আক্রমণ করে তাহলে 3 থেকে 5 দিন পরে বহিঃপ্রকাশ ঘটবে, তার আগে তুমি বুঝতে পারবে না। সাধারণত আক্রান্ত হওয়ার 3 থেকে 5 দিন পর রোগ লক্ষণ প্রকাশ পায়, ওই যে সেটাই বলছে। উরু, মাথার খুলি, নখ ইত্যাদিও আক্রান্ত হয়। মাথার খুলির দাঁত রোগ অপেক্ষাকৃত মারাত্মক। এরপরে রোগ লক্ষণ সৃজনশীল, এইগুলো বললাম এমসিকিউর জন্য, হ্যাঁ, বা জ্ঞানমূলক কোশ্চেন। আর হচ্ছে রোগ লক্ষণ সৃজনশীল, রোগ লক্ষণ সৃজনশীলের জন্য পড়বা। দেখো রোগ লক্ষণের মধ্যে এগুলো নিজেরাই বুঝতে পারবা, রোগ লক্ষণে কোনো সমস্যা নাই। এখন দেখো রোগ বিস্তার, এটি সোয়াচে রোগ। রোগীর চিরুনি, তোয়ালে, বিছানা ইত্যাদি ব্যবহারের মাধ্যমে রোগটি দ্রুত সুস্থ দেহে ছড়িয়ে পড়ে। রোগান্ত পোষা বিড়ালের মাধ্যমে অধিক ছড়ায়, উষ্ণ ভেজা স্থানে জীবাণুর সংক্রমণ বেশি হয়। তাহলে এটাও এমসিকিউর জন্য পড়তে হবে, রোগ বিস্তার। প্রতিকারও
সৃজনশীলের জন্য পড়তে হবে ছয়টা করে রোগ লক্ষণ 6টা, প্রতিকারক 6টা। এর মধ্যে 6 আর 7 এমসিকিউর জন্য পড়তে হবে, 6 আর 7 মানে এটা এমসিকিউ হিসেবে অনেক সময় দেয়। চিকিৎসা পরীক্ষা দেওয়া হয় না, কারণ হচ্ছে যে এটা মেডিকেল টার্মের মধ্যে চলে যায়। তারপরেও তোমরা হচ্ছে যে একটু দেখে রাখবা, আসেনি বোর্ড পরীক্ষায় বা অ্যাডমিশনে সাধারণত 3 থেকে 4 সপ্তাহের মধ্যে দাঁত রোগ আরম্ভ হয়, 3 থেকে 4 সপ্তাহের মধ্যে। তো বোল্ড করা অংশগুলো ভালো করে বলবা। আক্রান্ত, পরে বিষয় আছে দেখো, আক্রান্ত স্থান ভালো করে চুলকে দাঁত মর্দন গাছের। আচ্ছা, দাঁত মর্দন নামকরণ কেন হয়েছে জানো? বলো তো কেন হলো দাঁত মর্দন? হ্যাঁ, গ্রামে এটা দাঁত মাজার ক্ষেত্রে ব্যবহৃত হয়। গ্রামে আগে যখন ব্রাশ ছিল না, তখন হচ্ছে কি করতো, ওই যে ওই গাছগুলা ভেঙে এরকম সাইজ করে ওটাতে দাঁত মাজতো, এই জন্য নাম হচ্ছে দাঁত মর্দন। হ্যাঁ, এখনো করে, হ্যাঁ এখনো করে। হ্যাঁ, গ্রামে বেশি করে, শহরে তো অতটা করে না। আর তোমার হচ্ছে আগে যখন ব্রাশ ছিল না, তখন এরকম ছিল আর কি, যে আমরা ছোটবেলায় করছি, ব্রাশ থাকার পরেও অনেক সময় করছি। ওই ঘুম থেকে উঠে বেশি ছোটবেলায় ব্রাশ কিনে দিত না আমাদের, আমার মনে আছে যখন 1-2 পড়ি তখন বেশি ছোটবেলায় আব্বা আমরা ব্যবহার করতো, ব্রাশ কিনে দিত না, তখন আমরা ঘুম থেকে উঠে বের হতাম। তো মনে আছে তাও, তো আমরা করতাম এরকম এইসব দাঁত মর্দন গাছগুলো যে দাঁত মাঝে যায়, বন্ধুরা সবাই মিলে যায়, ভাঙিয়ে টাঙিয়ে নিয়ে ব্রাশ করতাম। তো দেখা যেত যে 1 ঘন্টা ধরে ব্রাশ করতাম, মানে ব্রাশ করার কথা বলে বাইরে থাকতাম আর কি, এরকম মনে আছে একটু। আচ্ছা, তোমরা তো করনি, করছো? তোমরা করছো। আচ্ছা, এটা হলো দাঁত মর্দন। তবে ইংরেজিটা ক্যাসিয়া অ্যালাটা নামকরণ হয়েছে কেন? ক্যাসিয়া মানে ছাল, অর্থাৎ হলো এই দাঁত মর্দন গাছের যে ছাল তো চিনো, বাকল যেটা, ওইটা দিয়ে বানায়। হ্যাঁ, আর অ্যালাটা মানে এর যে পাতাগুলো হয় ডানার মতো হয়। পাতাগুলো কিসের মতো হয়? ডানার মতো হয়। আলমনের মানে ইয়ে লাগছে, তোমার ঠান্ডা লাগছে কেন? এত গরমে তাও ঠান্ডা লাগছে, মানে শরীর খারাপ নাকি এমনিতেই? আমার ঠান্ডা লেগেছে। ও আচ্ছা, ওই কারণে। আচ্ছা, তাহলে এখন দেখো, এবার হলো আমরা চলে আসি, তাহলে তো আলামিনের জন্য এটা বন্ধই করতে হয় না, একবার বন্ধ করে গরম লাগবে। হ্যাঁ, গরম লাগবে একবার। আমি আলামিনের জন্য বন্ধ করলাম, কারণ ওর কারণ তো অনেক ইয়েতে আসো, অনেক সামনে আছে, তাই না? তোমার সমস্যা হওয়ার কথা, কার মধ্যে ঠান্ডা বাতাস যাচ্ছে, নাকের মধ্যে এত দূর থেকে তারা যাচ্ছে আমার, কত দূরে তুমি এসে দিকে আসো। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এবার হলো আমরা চলে আসি হচ্ছে যে এটার নামকরণটা জানলাম। পাতার রস বা মন্ড লাগালে, মন্ড মানে তো জানো, যেমন আটা মন্ড করা হয়, ওটা লাগালে 2-3 দিনেই দাঁত ভালো হয়, এটি পরীক্ষিত। এরপর বলছে যে ক্যাসিয়া টোরা মানে ক্ষুদ্র মশলাযুক্ত উদ্ভিদ, অনেক দেশে এটা মশলা হিসেবে ব্যবহার হয়। ক্যাসিয়া সোফেরা মানে ফলদায়ক উদ্ভিদ। তাহলে এগুলো হচ্ছে মানে এই দাঁতের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিম পাতাও ব্যবহার করলে ভালো কাজ করে। বেশিরভাগ এই বইগুলো তো বিদেশি নিম পাতায় অনুবাদ করা হয়, এই জন্য বিদেশে যেগুলো ব্যবহার হয় সেগুলো এখানে আছে। আমাদের দেশে নিম পাতায় ব্যবহার করা হয়। কোনটা? সোফেরা মানে ফলদায়ক উদ্ভিদ, উদ্ভিদের ছাল। টোরা মানে ক্ষুদ্র মশলাযুক্ত উদ্ভিদ। বুঝছে নাকি? আচ্ছা, তাহলে এবার দেখো, এবার আমরা চলে আসি লাইকেন। তাহলে লাইকেন জিনিসটা কি? লাইকেনের বাংলা অর্থ, ল্যাটিন শব্দ লাইকেন, এর বাংলা অর্থ শৈবাল তুল্য। প্রতিরোধ লাগবে না, জটিলতা লাগবে না। লাইকেনের বাংলা অর্থ শৈবাল তুল্য, মানে দেখতে কিছুটা শৈবালের মতো। আসলে লাইকেন শৈবালের সাথে একসাথে, হ্যাঁ, মানে এটা কিন্তু আবার ছত্রাকের দেহে শৈবালের রেণু ধরো গেল, তারপরে ছত্রাক দেহ থেকে পুষ্টি নিয়ে ওখানে বিভাজিত হয়ে ওর দেহের মধ্যেই শৈবাল বাস করে।
এক্ষেত্রে ছত্রাক বেশি এরিয়া জুড়ে থাকে, শৈবাল 5 থেকে 10% এরিয়া জুড়ে থাকে। দুইটা জীব একসাথে হয়ে বাস করে, এই জন্য কিন্তু লাইকেনের মিথজীবিতার কথা বলা হয়, দুই জীব একসাথে বাস করে না, এই জন্য। তো এটাই বলছে শৈবাল ও ছত্রাকের সহাবস্থান। এখানে আমাদের লাগবে কোনটা, যে লাইকেন কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন। যে শৈবাল ও ছত্রাক মিলিতভাবে সম্পূর্ণ পৃথক ধরনের একজাতীয় উদ্ভিদের সৃষ্টি করে, যাকে লাইকেন বলে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে 6 নম্বর লাইনে যে সারা পৃথিবীতে প্রায় 400টি গণ এবং 17,000 লাইকেন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যে লাস্টের লাইনটা, যে লাইকেন মোট ভরের 5 থেকে 10%ই শৈবালের। এর আগে বললাম, এখানে অবশ্যই লেখা আছে লাইকেনের বাংলা অর্থ শৈবালযুক্ত ছত্রাক, তাই না? আচ্ছা, এবার দেখো লাইকেনের বাসস্থান। লাইকেন কোথায় বাস করে? লাইকেনের বাসস্থানের মধ্যে এগুলো এমসিকিউ, যেমন অনুর্বর বন্ধা বালু বা পাথরের মতো আবাসে এরা স্বাচ্ছন্দ্যে জন্মাতে পারে। বন্ধা বলতে যেই মাটিতে ফসলই হয় না, যেই মাটিতে কোনো ফসলই হয় না, এমন এটা বন্ধা। মানুষের যেমন বন্ধা হয় না, যে বাচ্চা না হওয়াকে বন্ধা বলে না, বন্ধা বলে। তো তাহলে মাটিতে যদি কোনো কিছু না হয় তাহলে ওই মাটি বন্ধা, তাই কিনা? যেমন ধরো এর উপরে কি হবে, তাহলে এটা বন্ধা, ঠিক না? এটা বন্ধা, এরকম মানে বন্ধা মানে যার বাচ্চা হয় না। তবে তোমরা আবার এরকম ভেবো না, এর আগে বলছি হয়তো বা, যে বন্ধা শুধু মেয়েরা হয় তা না, ছেলেরাও হয়, বরঞ্চ ছেলেরাই বেশি বন্ধা হয় তুলনামূলক। হ্যাঁ, 55% হলো ছেলেরা বন্ধা। এই জন্য সব দোষ মেয়েদের উপরে চাপা দেওয়া যাবে না। হ্যাঁ, বুঝছো? আমাদের দেশের মেয়েরা সাধারণত বিয়েতে দেখা যায় ছেলেরা তো মেয়েদের দিকে বয়সেও বড় হয়, ছোট হয়, ওই জন্য দেখা যায় সব বাচ্চা হচ্ছে না, সব দোষ মনে করো যে এদিকে ছেলের মাও মনে করো যে এমন একটা বিয়ে করে নিয়ে আসলো যে হচ্ছে যে বাচ্চা হয় না, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এটা কি বাজারের পণ্য যে চেঞ্জ করে আবার আরেকটা নিয়ে আসা যাবে? আরেকটা তো নিয়ে আসা যাবে না, তাই না? বাজারে তো নিয়ে আসা যায় না। হ্যাঁ, বাজারের পণ্য তো এখন নিয়ে আসা যায় না, নিয়ে আসা যায় না। হ্যাঁ, সবগুলো তো দিবে না। তাহলে তুমি আন্দাজে তো, ওই কারণে যখন মনে করো যে ধরো বাচ্চা হচ্ছে না, তখন তো মহিলা ডাক্তারের কাছে নিয়ে যাই, তোমরা ডাক্তার হলে তো তখন তো সমস্যা নাই, তুমি তো তখন বুঝাই বলতে পারবো আমি ডাক্তার, আমি জানি, হ্যাঁ আমার দোষ না, আমার বরের দোষ, তাই কিনা বলতে পারবো। তো এখন ওই মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেলে মহিলা ডাক্তারও তো জানে যে ছেলেদেরই দোষ হয় বেশি, তখন বলে যে আগে হচ্ছে তোমার বরকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, তাই বলে, বুঝছো? আগে বরকে সাইজ করা লাগবে, তারপরে দেখবো যে তোমার কিছু হয়েছে কিনা, বুঝতে পারছো? কারণ হচ্ছে যে মেয়েদের পরীক্ষা নিরীক্ষার খরচটাও বেশি হয়, তো ওই জন্য আগে ছেলেদের কম খরচে হয়ে যাবে, ওদের পরীক্ষাটা আগে করে নেয়, তারপরে কারণ ওদের ছেলেদের সম্ভাবনা বেশি, এই জন্য, বুঝতে পারছো? এই জন্য তোমাদেরও আত্মীয় স্বজনের মধ্যে কেউ এরকম দোষ দিলে তুমি বলবো আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি জানি, বুঝতে পারছো? পরীক্ষা না করে তো বলা যাবে না, পরীক্ষা না করে কিন্তু সব দোষ বলবা, সব দোষ আমার ভাবির উপরে চাপা দেওয়া যাবে না, এর বলতে হবে। ভাই কি মনে করে না বলে কি মনে করে না, যেটা সত্য সেটা বললে আবার কি মনে করার আছে? তোমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম, হ্যাঁ? আচ্ছা, তাহলে এখন এবার আমরা চলে আসি হলো যে রাইজা মানে হলো মূল, আর রাইজয়েড থেকে রাইজেন আসছে, মানে মূলের মতো, মূল না তবে মূলের মতো। যেহেতু শৈবাল বা ছত্রাক এদের তো মূল নাই, রাইজা মানে মূল, সেখান থেকে রাইজাইন বা রাইজয়েড এই কথাগুলো আসছে। হ্যাঁ, মূলের মতো তবে মূল না। হ্যাঁ, বলছি। আচ্ছা, তাহলে কোথায় এটা তো সোজা, তার মধ্যে তুন্দ্রা অঞ্চলটা একটু দেখো, যে তুন্দ্রা অঞ্চলটা কি? তুন্দ্রা এটা একটা রাশিয়ান ভাষা, এর বাংলা অর্থ হলো উঁচু পর্বত। তুন্দ্রা হলো একটা রাশিয়ান ভাষা, তুন্দ্রা হলো রাশিয়ান ভাষা, হ্যাঁ, এর বাংলা অর্থ উঁচু পর্বত। তো
যারা উঁচু পর্বত হয় বা উঁচু পাহাড় হয় সেগুলো কি হয় তাপমাত্রা অনেক কম হয়। তো তুন্দ্রা অঞ্চলে রাশিয়াতে আছে এটা যে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়। হ্যাঁ, সেখান থেকে সর্বোচ্চ গরমকালে 2 মাসের জন্য 10 ডিগ্রি পর্যন্ত হয় মাত্র। হ্যাঁ, তাও তো ঠান্ডা, তাও ঠান্ডা, তাও 2 মাসের জন্য। হ্যাঁ, তাহলে -5 10 মাস থাকে আর 2 মাস হলো 10 ডিগ্রি। হ্যাঁ, তো না ওদের কাছে আবার এটি গরম মনে হবে, কারণ ওদের অভ্যস্ত হয়ে যায়, তো ঠান্ডা অভ্যস্ত হয়ে যায় না, যখন 10 ডিগ্রি ওটাই তার গরম মনে হবে। কারণ 5 ডিগ্রিতে 10 মাস থাকলে শরীরে অনেকটা হয়ে যায় না। যেমন তোমরা হচ্ছে যে আমাদের কাছের মধ্যে, হ্যাঁ, সিকিমও বাংলাদেশের মধ্যে ছিল আর কি, মানে আগে, অনেক আগে থেকে। এখন তো এটা ভারতের। সিকিম হচ্ছে যে ইয়ে আছে না, পঞ্চগড় আছে না, হ্যাঁ, ভারত নিয়ে নিয়েছে। আমাদের তো অনেক বড় দেশ ছিল, 7 লাখ বর্গ কিলোমিটার ছিল। হ্যাঁ, তো 5 লাখ, হ্যাঁ 5 লাখ, এই নিজের দেশের আয়তন জানো না, এটা সম্ভব না। বাড়ছে স্যার, এখন 1,50,000 না, কই বাড়ছে? নাহলে সর্বোচ্চ 1.5 লাখই হলো, কিন্তু তুমি তাই বলে 5 লাখ বানাই দিচ্ছ। 1 লাখ বলতে যে 5 বাইরে গেছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। এটা তোমরা যাওয়ার নিয়ত করতে পারো, কারণ ওই যে যেহেতু নিজেদেরই দেশ ছিল, এক সময় জায়গা ছিল। ওই যে পঞ্চগড় আছে না, পঞ্চগড় পার হলেই সিকিম, বাংলাদেশের যে পঞ্চগড়। হ্যাঁ, মানে ওই কোন পর্বত ওইটা জানি না। তো পঞ্চগড়ের পরে কাছে, তো ওখান থেকে হলো 1 ঘন্টার পথ, তাহলে তুমি সিকিমে চলে যাবা। তো তোমরা সরকারি রেলওয়ে চান্স পেলে তখন তোমরা বলো, তখন তোমাদেরকে নিয়ে যাবো। না, সরকারি চান্স পেলে বেশি খরচ না, তো বেশি খরচ না, শুধু পাসপোর্ট আর ভিসা করতে হবে। এইটার যা খরচ, এটা তো খুব বেশি না, 5,000 টাকা লাগবে, ধরো 6,200 টাকা লাগবে টোটাল। আর তোমার হচ্ছে ওটা তো 10 বছর তোমার ওটাতে হয়ে গেল। আর তুমি হচ্ছে তখন বেড়াতে যাওয়ার জন্য খরচ বেশি না যায়, কারণ পঞ্চগড় হলো এখান থেকে সকালে তুমি ট্রেনে চলবা, তো না রাত্রে ট্রেন আছে অবশ্য, রাত্রে 10টায় তুমি ট্রেনে চলবা। যদি কেবিন নাও, ঘুমাতে ঘুমাতে 1200 টাকা কেবিন, ঘুমাতে ঘুমাতে তুমি হচ্ছে চলে যাবে ইয়েতে, ওখানে পঞ্চগড়ে। ওটা তোমার পৌঁছাবে হলো 8:30, 7:40। তাহলে সারা তো ঘুম হয়ে গেল, ফ্রেশ। তারপরে তুমি হচ্ছে যে বর্ডার পার হলে, পঞ্চগড়ের ওই স্টেশনের কাছে বর্ডার পার হলে 1 ঘন্টা পথ বাসে করে, ওদের দেশের বাসে করে যায়, তুমি সিকিমে চলে গেলা। সিকিমে যাওয়ার পরে দেখার মতো কি জানো, ওখানে হলো সর্বোচ্চ -7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়। হ্যাঁ, ওই জন্য তো পঞ্চগড়ে তোমার হলো ঠান্ডা বেশি। পঞ্চগড়ে ওই জন্য পঞ্চগড়ে ঠান্ডা বেশি, ওখানে সিকিম কাছে যে, হ্যাঁ, বরফ পড়ে। এটা কিন্তু হলো তোমার ওই যে কাঞ্চনজঙ্ঘা আছে, ওটার ওই দিকেই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই তো, ওইদিকে তো, হ্যাঁ, পঞ্চগড়ের ওইদিকে। -7 ডিগ্রি হওয়ার কারণে ওখানে তুষার পড়ে সবসময়। সবসময় না, ওই যে বেশি গরমকালে 3 মাস পড়ে না, বাকি সময় পড়ে। ঘুরতে গেলে তো স্যার মজা লাগবে। ওই জন্য তো বলছি, এতই ঠান্ডা, -7 ডিগ্রি, এবং তুষারের ঝড়ও হয় মাঝে মধ্যে। তুষার ধরো পড়ছে তো উপর থেকে, আবার তুষার মানে এইভাবে করে আসে গায়ে বেঁধে যায়, এরকম হয়। তুষার ঝড় হলে ওখানে অনেক হোটেল আছে, ওই হোটেলে রাত্রে তুমি থাকতে পারবা, কয়েকদিন থাকতে চাইলে থাকতে পারবা, খুবই সুন্দর। খুব একটা ঘুরতে যায় না, এর শুনতে তো পায় না এটা। ও, কারণ ভারতে যাওয়ার তো মানে ভিসা, যেমন ধরো 1.5 বছর তো ভিসাই নেই, 2 বছর তো ভিসাই নেই। তো এখন দিয়ে দিচ্ছে মনে হয়, তাই না? মেডিকেল জানি না অবশ্যই দিচ্ছে কিনা। তো যাই হোক, এখন দিয়ে দেওয়ার কথা হয়তো, তো ভিসা ছিল না তো। আর তোমার হচ্ছে আমার স্টুডেন্টরা গেছে, ওই যে সরকারি মেডিকেল চান্স আছে না, তারা কিন্তু ওদের কাছে শুনছে, হ্যাঁ, বিষয় গেছে। তো তোমরা, আমারও যাওয়া হয়নি, তো এই জন্য তোমরা সরকারি মেডিকেল চান্স পেলে নিয়ত করো, যাবা, বেশি টাকা খরচ হবে না, ঠিক আছে? মানে তোমরা সরকারি মেডিকেল চান্স পেলে, আমি অনুযায়ী কক্সবাজারের থেকে কম খরচ হবে। হ্যাঁ, কক্সবাজার থেকে কম খরচ, হ্যাঁ, কক্সবাজার থেকে কম খরচ। তুমি ওই পাহাড়েই হোটেল আছে, ওই হোটেলে তুমি থাকলা, আর তুমি খালি বরফ পড়ছে দেখলা, তারপরে নিচে দেখা দেখবা মেঘে ঘিরা, মানে গোটা পৃথিবী মেঘ দিয়ে ঘিরা আছে। সাজেকের থেকে বেশি সুন্দর, এটা হলো অনেক উচ্চতা। তো সাজেক তো হলো 1700
বর্গ ফিট উপরে, আর এটা হলো 25,000 বর্গ ফিট উপরে, 25,000। তাহলে কোথায় 17 কোথায়? ও পাহাড়ে, ওদের একটা গাড়ি আছে, হ্যাঁ গাড়ি আছে। ও পাহাড়ে যেতে আবার হচ্ছে 12 ঘন্টা সময় লাগে, এত উচ্চতায় উঠতে তোমার 12 ঘন্টা সময় লাগে। না 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 গাড়িতে গাড়ি আছে, না না রিক্সি না, ওইভাবে বানাইছে এরকম গোল হয়ে ঘুরে ঘুরে রাস্তা খুবই ভালো, কি ওটার সমস্যা নেই। গেছে তো ওখানে পুকুর আছে অনেক, কিন্তু বরফের পুকুর, পুকুর কিন্তু বরফের পুকুর, প্রচুর পুকুর, খালি বরফের পুকুর, বরফের উপরে এবং সিল্ক কেটে মানে ইয়ে করা ওটা বাংলাদেশের মধ্যে বলে ভালো বরফের নিচ দিয়ে মাছ আছে, ওটা একটু গরমকালের দিকে পাওয়া যায়, আর শীতকালে গোটাই বরফ হয়ে থাকে, নিচেও অনেক বরফ। হ্যাঁ পাহাড়ের উপরে না, আমি তো যাইনি, আমি আর কি আমার স্টুডেন্টের কাছ থেকে শুনছি আর কি, বুঝছো, ওই স্টুডেন্টের কাছে শুনছি আর কি। তো তোমরা নিয়ত করো, আমরা যাওয়ার ইচ্ছা, তোমরা সরকারি এমনিতে চান্স পেলে একসাথে যাবো সবাই মিলে, ঠিক আছে? তখন তখন যা বলবো তাই শুনবে। সরকারি এমনিতে চান্স পেলে তুমি বলবে যে আমি তো বেসরকারি পড়লে আমার তো 30-40 লাখ টাকা লাগতো, আমি তো ফ্রি করে দিলাম, ফ্রির মতোই, খুব কম টাকা, 5-7 হাজার টাকা ভর্তি হতে, তাহলে হলো আমার হচ্ছে ওখানে যাবো, ওখানে তাহলে অনুমতি দিয়ে দেবে, ঠিক আছে? সবিক আগে থেকে বলে রাখবা, তাহলে পড়ার জোশটা আসবে বেশি, পড়াশোনা করার জোশ আসবে, তাই কি না আলামিন? ঠিক আছে, যেতে হবে। ও আর তোমাদের ইয়েটা ভুলে যেও না, ওই যে 7 আর 13 তারিখ, 7 আর 13 তারিখ সামিরা পারবে যাবো, 7 আর 13 তারিখ 2 দিন যাবো না, হয় 7 তারিখে যাবো না 13 তারিখে যাবো, আমি ডেট ফিক্সড করে রাখছি 7 অথবা 13। তোমরা একটু 5 তারিখ না হোক 6 তারিখের মধ্যে হলো তোমরা হচ্ছে তোমাদের ওই যে অর্ধেক দেওয়ার চেষ্টা করো, তাহলে ফ্রি যাওয়ার একটা ব্যাপার। আর ফুল দিলে 2টা পিকনিক ফ্রি, ওই যে ঢাকাতে যাতায়াত, টিকিট, পার্কে ঢোকা ফ্রি বলেছিলাম না, ওটা একটু বাসায় বলো। বাসায় হচ্ছে ঢাকায় যাওয়ার সময় অবশ্যই আব্বা মা সহ যেও, অন্য ব্যাচে একটা নিয়ে ওর আব্বা মাকে সহ নিয়ে যাবে, কাজে তোমরাও নিয়ে যাও। কেউ কেউ আবার বলছেই না, বলেছে তো নেহা তো যাবা ইনশাল্লাহ নাকি? হ্যাঁ বলো, বলে রাজি করাবো, আচ্ছা? আর 6 তারিখের মধ্যেই রাজি করাই ফেলো, হ্যাঁ? সাকিনাতে নিয়ে যাও না, কিন্তু ঢাকাতে নিয়ে যাও, ঠিক আছে? বলছি সাকিনাতে একাই যেও, সমস্যা নাই, কিন্তু ঢাকাতে যাওয়ার সময় আব্বা আমাকে নিয়ে যাও, তাই বলছি। শিলা ঠিক আছে? একটু সময় করে নিতে হবে, মানে ছুটি টুটি তো নেওয়াই যায়, তাই না? একটু আগে থেকে ছুটি নেওয়া যায় না, আগে থেকে। আর টিকিট তো আমরা 10 দিন আগে কাটবো, 10 দিন আগে। আচ্ছা তাহলে অবশ্যই রাজি করাবা, সবসময় এই সুযোগ আসে না, একসাথে যাওয়ার একটা সুযোগ, তাই না? আবার ফ্রি ব্যাপারটা আছে, ঠিক কি? আচ্ছা তাহলে এবার আমরা দেখি যে উঁচু পর্বত, এটা হলো তন্দ্রা ব্যাপারটা বুঝলাম। আচ্ছা তন্দ্রা ব্যাপারটা বুঝতে যে আমরা সিকিম ঘুরে চলে আসলাম, সিকিম ঘুরে আসলাম না, মানে মনের জগতে তো তুমি ঠিকই বরফের মধ্যে দেখলাম যে বরাবরই দিচ্ছ খুশির ঠেলায়, দেখলাম তো, তাই কি না? আচ্ছা সবাই কিন্তু বরফের মধ্যে গড়াগড়ি দিচ্ছে খুশির ঠেলায়, হ্যাঁ। আচ্ছা এবার দেখো লাইকেনের গঠন ছত্রাকোষ বলে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে মৃত্যুজীবিতার ব্যাপারটা, এটা সৃজনশীল হিসেবে আসে। তবে এখানে উপরে কিছু জ্ঞানমূলক কোশ্চেন আছে, যেমন দেখো যে প্রথমে এমসিকিউ হিসেবে লাইকেন সমঙ্গদেহী মানে জানো, যার হচ্ছে কোনটা ডাল কোনটা পাতা কোনটা শিকড় কিছুই বোঝা যায় না, এটা হলো সমঙ্গদেহী। এদের অধিকাংশ ধূসর বর্ণের হয়, সাদা, কমলা হলুদ, সবুজ, পিতাভ সবুজ, কালো ইত্যাদি বর্ণের হতে পারে। এর অত্যন্ত ক্ষুদ্রাকার হতে কয়েক ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। একটি লাইকেনের 2টি জীবীয় উপাদান দিয়ে গঠিত, একটি শৈবাল যাকে ফটোবায়ন বলে। এখন পরীক্ষায় আসতে পারে ফটোবায়ন কাকে বলে, তুমি বলবে লাইকেনের মধ্যে যে শৈবাল অংশ থাকে তাকে বলা হয় ফটোবায়ন। হ্যাঁ ও কাঠামোর ওটা বুঝুনি বুঝছো, ছত্রাক থ্যালাসের কাঠামো দেবে। ও ছত্রাক থ্যালাসের কাঠামো কেন তৈরি করে? কারণ ছত্রাক কিন্তু বড় হয়, হ্যাঁ, শৈবাল তো ছোট হয়। কাঠামো মানে গঠন মনে রাখছে। থ্যালাস মানে সমাঙ্গদেহী উদ্ভিদ, যে উদ্ভিদের কোনটা ডাল কোনটা পাতা কোনটা শিকড় কিছুই বোঝা যায় না, তাকে বলা হয় থ্যালাস বা সমাঙ্গদেহী।
সমান দেহ, কোনটা ডাল কোনটা পাতা কিছু বোঝা যাচ্ছে না, এটা বুঝতে পারছো? তুমি যদি বলো একটা ফুটবলের কথা, ফুটবলে কোনটা ডাল কোনটা পাতা, এটা কোনো হবে না। আরেকটা দেখো যে মাইক্রোবায়োম কাকে বলে, এরা নীলাভ সবুজ শৈবাল বা শৈবালের অন্তর্ভুক্ত অপরটি ছত্রাক। তাহলে বলবো লাইকেনে থাকা ছত্রাককে বলা হয় মাইক্রোবায়োম। ঠিক আছে, এরা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাস্কোমাইটিসিস শ্রেণীর এবং কিছু কিছু ব্যাসিলোমাইসিটিস শ্রেণীর অন্তর্ভুক্ত। অ্যাস্কোমাইসিটিস এর বাংলা অর্থ হলো থলি ছত্রাক, এর বাংলা অর্থ হলো থলি ছত্রাক। অ্যাস্কোমাইসিটিস এর বাংলা অর্থ থলি ছত্রাক। অ্যাস্কোমাইসিটিস পাবে এই যে ৪র্থ নম্বর লাইনে দেখো, এরা বেশিরভাগ ক্ষেত্রেই পাবে। আচ্ছা হ্যাঁ, এই পাইছো তোমরা? আচ্ছা, তাহলে এটা হলো থলি ছত্রাক বলা হয়। হ্যাঁ, আচ্ছা, তারপর হলো দেখো যে কিছু কিছু ব্যাসিডিওমাইসিটিস, ব্যাসিডিও মানে স্তম্ভ, মাইসিটিস মানে ছত্রাক, স্তম্ভ ছত্রাক। স্তম্ভ ছত্রাক জানো এইরকম, যাদের হলো স্তম্ভের মতো এরকম গঠন থাকে, এরকম গঠন থাকে, এরকম এরকম স্তম্ভের মতো গঠন থাকে, তার নাম হলো ব্যাসিডিও। হ্যাঁ, সাতার মতো। হ্যাঁ, লাইকেনে ওই যে মাইক্রোবায়োম। যেহেতু মাইসিটিস মানে ছত্রাক, তো এখানে মাইক্রো বলতে ওই ছত্রাকের কথা বলছে, বুঝছো? আর বায়ো মানে জীব। বায়ো মানে কি? জীব। বায়ো মানে জীব, যেমন তোমরা বলো না বায়োলজি, বায়ো মানে কি? জীবন বা জীব, তাই না? জীব কাকে বলে বা জীবন কাকে বলে? জীব আর জীবন একই কথা। তাহলে বলো জীব কাকে বলে, জীবন কাকে বলে? কি বলবা? জীব কাকে বলে, জীবন কাকে বলে? জীব বা জীবন কাকে বলে বলো তো? মনে রাখতে হবে এটা, কারণ হচ্ছে ধরো তুমি সায়েন্সে পড়ছো, তো জীব চলাফেরা করতে পারে, জীবন খালি পয়সা আছে। জীবন কেমন মানে না? তবে অনেকে আছে যে বলে যে ভাই কেমন আছেন, তো এই তো বাঁচে আছি, মানে এতই খারাপ আছে, খালি বাঁচে আছে কোনো মতে। বুঝছো, এরকম আমি দেখছি, অনেকে বলে ফোনে এরকম বলে, ভাই কেমন আছেন, এই আছি আর কি, বাঁচে আছি কোনো মতে আর কি। তো ওটা না, তুমি বলবা হচ্ছে জীবন বা জীবের সংজ্ঞা কি? যার মধ্যে স্বতঃস্ফূর্ত ক্রিয়া বিক্রিয়া ঘটে, সেটাই হলো জীবন। যার মধ্যে স্বতঃস্ফূর্ত মানে তুমি ক্রিয়া বিক্রিয়া করাই দিলা, এটা না, স্বতঃস্ফূর্ত ভাবে তার ক্রিয়া বিক্রিয়া ঘটছে, এটাই হলো জীবন। হ্যাঁ, উদ্ভিদের মধ্যে কি ক্রিয়া বিক্রিয়া ঘটছে না? সালোক সংশ্লেষণ হচ্ছে, শ্বসন হচ্ছে তো। তাহলে এই যে ক্রিয়া বিক্রিয়া ঘটছে, তাহলে এই ক্রিয়া বিক্রিয়া, মানুষ জীবিত আছে, জীবন আছে, কিভাবে বুঝি? এর মধ্যে ক্রিয়া বিক্রিয়া করছে। তাই মারা গেলে সব ক্রিয়া বিক্রিয়া একসময় বন্ধ হয়ে যায়, তখন সে মৃত, তাই কি না? ঠিক না? আমরা হলো একটা ডেটকে বলি ক্লিনিক্যালি ডেট, মানে যেটা হলো হাসপাতাল থেকে একটা বলে মৃত, কিন্তু আসলে সত্যিকারের মৃত্যু হতে অনেক সময় লাগে। সত্যিকারের মৃত্যু হতে সর্বোচ্চ 6 ঘন্টা সময় লাগে, সত্যিকারের মৃত্যু হতে অনেক সময় লাগে। বুঝা গেল কি? হ্যাঁ, অনেক অঙ্গ পতঙ্গ বেঁচে থাকে। অনেকে বলেছে যে যখন ব্রেনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, বৈজ্ঞানিকরা তখনও দেখছে ব্রেনের মধ্যে তখনও বেশ কিছু কার্যকারিতা চলছে, কিন্তু যেটুকু কার্যকারিতা চলছে সেটা দিয়ে তোমার শরীরের মানে স্বতঃস্ফূর্ত কাজ করার মতো অবস্থা না, কিন্তু তখনও বৈজ্ঞানিকরা দেখছে মারা যাওয়ার পরেও ওর মধ্যে বিভিন্ন ধরনের ক্রিয়াবিক্রিয়া চলছে। এই জন্যই আসলে মৃত্যু জিনিসটা মানে এত সহজ না, অনেক কঠিন, মরতে অনেক সময় লাগে। কারণ প্রথমে ব্রেন পড়ে, তারপর হার্ট মারা হ্যাঁ যায়। হ্যাঁ, বুঝছো, এই জন্য অনেক কঠিন। অথচ মৃত্যুর শরবত নাকি যেন বলে সবাইকে পান করতে হবে। ও স্বাদ, ও শরবত না, আচ্ছা আচ্ছা, আমি শরবত হচ্ছি, ভুলে গেছি আর কি। হ্যাঁ, কিন্তু স্বাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কিন্তু স্বাদ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, শরবত তো কেউ মানে পান করবে না, তাই না? স্বাদটা ভাগ করবে। আচ্ছা, তাহলে এবার দেখো যে এদের লাইকেনে শৈবাল যেভাবে উপকৃত হয় আর লাইকেনে ছত্রাক যেভাবে হয়, এইটুকু গোটাটাই হলো সৃজনশীল হিসেবে পড়তে হবে, মানে বিদ্যুৎ ব্যাখ্যা। এখানেই তো জ্ঞানমূলক কোশ্চেন আছে। দেখো ছত্রাকের এই শেষের দিকে, হ্যাঁ, সেটা হলো
যে যে হেলোটিজম কাকে বলে, পাইছো কি? দেখো হেলোটিজম বোল্ড করা আছে শেষের দিকে, লাইকেনে ছত্রাক যেভাবে উপকৃত হয়, হেলোটিজম পাইছো? পাওনি? পাইছো? আচ্ছা, হেলোটিজম হলো, এর বাংলা অর্থ হলো কৃতদাস। হেলোটিজমের বাংলা কি? কৃতদাস। কেন? কারণ দেখো এর উপরে উপরে 3 লাইন পর থেকে আর কি সংজ্ঞাটা হবে, লাইকেনে শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে। লাইকেনে শৈবালের চেয়ে ছত্রাকই বেশি সুবিধা ভোগ করে। মানে ছত্রাক ধরো যে কিভাবে সুবিধা ভোগ করে, শৈবাল শর্করা তৈরি করে, ওটাও নিয়ে নিচ্ছে, মানে শৈবালকে কৃতদাস করে রেখে দিচ্ছে, শৈবালকে কৃতদাসের মতো ব্যবহার করছে ছত্রাক। ছত্রাক তো বেশি জায়গা জুড়ে আছে, তাই না? ছত্রাক তো 5-10%। তো এই জন্য এখন তো এসি নাই, এখন স্বাভাবিক এসি ইয়ে করে দিচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে কি বলছে, লাইকেনে শৈবালের চেয়ে ছত্রাক বেশি সুবিধা ভোগ করে এবং অন্যদিকে শৈবালটি ছত্রাকের কৃতদাস হিসেবে অবস্থান করে বলে কোনো কোনো উদ্ভিদ বিজ্ঞানী এরূপ সহাবস্থানকে বিশেষ ধরনের মিথজীবিতা বা হেলোটিজম বলে। মিথজীবিতা জিনিসটা হলো উভয় উভয়ের উপকার করে, হেলোটিজম এই জন্য বলছে যে কৃতদাসের মতো, একজন কৃতদাসের মতো, ঠিক আছে? যদি ওর থেকে আশ্রয় পাইছে সেজন্য আমার উপকার হচ্ছে, কিন্তু বেশি সুবিধা দিচ্ছে ছত্রাক, এইটাকে বলা হচ্ছে হেলোটিজম। এরপরে দেখো, অধিকাংশ লাইকেনের ক্ষেত্রে ছত্রাক সদস্য শৈবাল কোষের অভ্যন্তরে হোস্টোরিয়া নামক শোষক অনুসূত্র প্রবেশ করিয়ে পুষ্টি সংগ্রহ করে বলে এরূপ সহাবস্থানকে অনেকে আংশিক পরজীবিতা বলে। তাহলে হোস্টোরিয়া মানে কি? হোস্ট মানে কি? পোষক। হোস্ট মানে পোষক। তাহলে পোষক দেহ থেকে পুষ্টি শোষণকারী অনুসূত্রকেই বলা হয় হোস্টোরিয়া। জ্ঞানমূলক কোশ্চেনও আসতে পারে। যে স্বর্ণলতাতে আছে ওটা হলো স্বর্ণলতাতে পেঁচায় পেঁচায় উঠে ভিতরে, ওখানে ওখানে কি কোনো কিছু ঢুকাই দেয় ইয়ার মধ্যে? ঢুকাইতে দেয় না মনে হয়। কিন্তু আমরা হচ্ছে নাইট্রেটে পড়ছিলাম, ওটা হলো আরোহী পরজীবী উদ্ভিদ। স্বর্ণলতা হলো আরোহী পরজীবী উদ্ভিদ, কিন্তু কিন্তু চোষক অঙ্গ কি ঢুকায় স্বর্ণলতা? কই এরকম তো ঢুকায় ভিতরে ঢুকায়। কিন্তু স্যার যে গাছে থাকে সেই গাছটা একবার নষ্ট করে দেয়। ওই গাছের পুষ্টি নিজে গ্রহণ করে। হ্যাঁ হ্যাঁ, পুষ্টি পুষ্টি নিয়ে নেয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হলো হোস্টোরিয়া। হোস্টোরিয়া কি বলবো? পোষক দেহ থেকে পুষ্টি শোষণকারী অনুসূত্রকে হোস্টোরিয়া বলে। এখন দেখো এই নিচে লাইকেনের শ্রেণীবিভাগ গোটাটাই এমসিকিউ। লাইকেনের যে শ্রেণীবিভাগ গোটাটাই কিন্তু এমসিকিউ। হ্যাঁ, তো কি কি আছে দেখো, যে প্রথমে হলো কর্টিকোলাস লাইকেন, খালি উদাহরণ লাগবে। হ্যাঁ, যেমন গ্রাফিস আর পারমেলিয়া, মানে শুধু উদাহরণগুলো লাগবে, মানে সংজ্ঞা টঙ্গা লাগবে না, সৃজনশীলের জন্যও না, বাসস্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণীবিভাগ। তাহলে কর্টিকোলাস, তাহলে কর্টিকোলাস নামকরণ কেন হলো? কর্টেক্স মানে বাকল, কর্টেক্স মানে বাকল, বাকলের গায়ে হয়, তাই এর নাম হলো কর্টিকোলাস। তাহলে এটা গাছের বাকল বা কাণ্ডের উপরে জন্মে। গ্রাফিক্স এরকম নাম কেন হয়েছে? দেখতে চিত্রের মতো লাগে, দেখতে কিসের মতো? চিত্রের মতো লাগে, সেজন্য নাম হচ্ছে বাকল, চিত্রের মতো লাগে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হলো। এরপরে দেখো পারমেলিয়া, পারমেলিয়া নামকরণ কেন হলো? গ্রিক পারমি, গ্রিক পারমি থেকে, হ্যাঁ গ্রিক পারমি থেকে আসছে, গ্রিক পারমি, পারমি থেকে আসছে। গ্রিক পারমি মানে ঢাল, দেখতে এই এই আইটেমটা দেখতে কিসের মতো? ঢালের মতো লাগে। হ্যাঁ, ঢাল তো চিনো, ওই যে হাতল যে ধরে রাখে দুই পাশে, যুদ্ধের সময় ব্যবহার হয়। হ্যাঁ, কিছুটা গোল হয়, অনেকের গোল ছাড়া চারকোনাচিও হয়। গোল তো হয় না স্যার। গোল হয় না, একটু চারকোনাচি হয়। এখন তো এইসব নাই, এখন থাকলে দেখতে যে ইরান আমেরিকা ওই হাতল নিয়ে তলালে যুদ্ধ করতো, তাই না? এত মানুষ মারা যেত না, সাধারণ মানুষ তো মারা যেত না, তাই না? যে ইরানে যেমন 57টা স্কুলে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে বোম্বিং করে একবারে সব লাশ করে ফেলছে, বুঝছো? ছোট ছোট, মানে যে তোমার 4-5 বছরের বাচ্চা, এরকম একবারে 57টা স্কুলে বোম্বিং করে একবারে ইয়ে করে ফেলছে। একজনও বাঁচে নাই, একটাও বাঁচেনি, সব মরে গেছে। দেখে দেখে মারছে। আমি বুঝলাম না যে শিশুদের উপরে কেন রাগ, মানে শিশুদের তো কোনো অপরাধ করেনি, তাই না? শিশুদের উপরে কেন রাগ? ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট করে দেবে। ভবিষ্যৎ, আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছে, ভবিষ্যৎ নষ্ট। আচ্ছা, তাহলে হচ্ছে পারমেলিয়া বুঝলাম, ছোট ঢাল। এবার দেখো যে টেরিকোলাস, আচ্ছা এই হলো
এইগুলো সবই এমসিকিউ, তবে হচ্ছে এইগুলা হচ্ছে মনে রাখার ছন্দরন্ত পুরাতন বইয়ে লিখছিলাম। আগামী দিনে হচ্ছে এটা শেষ করি, হ্যাঁ আগামী দিনে শেষ করে সেকেন্ড পার্ট হচ্ছে এটা 6 অধ্যায় হয়ে যাবে, তো সেকেন্ড পার্ট হচ্ছে 5 অধ্যায় হবে। তোমরা হচ্ছে এর পরে শনিবারে যখন আসবা, 2টা পৃষ্ঠা আছে, একটু বলে দিলেই তো হয়। আচ্ছা একটু বলে দিই, আচ্ছা বলে দিই, আচ্ছা দুইটা বিষয় আপনি বলে দিন আর পরের দিন বুঝাই দেবো। দেখো এখানে বাসস্থানের ভিত্তিতে লাইকেনের শ্রেণী বিভাগ, এটা 6টাই করতে হবে এমসিকিউর জন্য। তারপরে গঠনগত শ্রেণী বিন্যাসের এই যে প্লাস্টোস লাইকেন সবগুলারই হলো উদাহরণ এবং হচ্ছে কোথায় হয় মনে রাখতে হবে। ফোলিওস লাইকেন শুধু এমসিকিউ, হ্যাঁ ফোলিওস লাইকেন এটারও উদাহরণ করতে হবে, কোথায় হয় সেটা মনে রাখতে হবে। ফুটিকোস লাইকেন কোথায় হয় উদাহরণ, লেপ্টোস লাইকেন কোথায় হয় উদাহরণ। তারপর হলো সূত্রাকার লাইকেন কোথায় হয়, সবই এমসিকিউ, হ্যাঁ সবই এমসিকিউ। লাইকেনের গুরুত্ব কেমন ইম্পর্টেন্ট? লাইকেনের গুরুত্ব অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা তারপর দেখো লাইকেনের অন্তর্গঠন, এটা সৃজনশীল। চিত্র লাগবে, হ্যাঁ লাইকেনের গুরুত্ব সৃজনশীল অতটা ইম্পর্টেন্ট না, তাও করে রাখতে হবে। 8টা অন্তত করে রাখতে হবে, 8টা বৈশিষ্ট্য। লাইকেনের পরিবেশের গুরুত্ব নাই। তোমরা এর পরের দিন যে সেকেন্ড পার্ট বই নিয়ে আসবা, এর পরের শনিবারে সেকেন্ড পার্ট বই, আর সেকেন্ড পার্ট বই হ্যাঁ আজকে বিকালে সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, থার্ড পেপার সব নিয়ে যাবে। না ফার্স্ট পেপারে হয়ে গেছিল, কি হচ্ছিল জানো তোমাদের? সেকেন্ড পেপার হচ্ছিল। ও হ্যাঁ ফার্স্ট পেপার নিয়ে আসবে, হ্যাঁ ফার্স্ট পেপার নিয়ে আসবে। আর সেকেন্ড পেপারে কি কিছু বাকি ছিল? ওই যে যেটা হয়ে গেছে, তাহলে ফার্স্ট পেপার নিয়ে আসবা। হ্যাঁ তাহলে হচ্ছে তোমরা হচ্ছে ইয়ে নিয়ে আসবা, মানে ফার্স্ট পেপারটাই নিয়ে আসবা। 4 অধ্যায় থেকে শুরু হবে, হ্যাঁ অনুজীব থেকে শুরু হবে। আর তোমরা একটু যেহেতু পরীক্ষা যদি সত্যি আগে দেয়, তাহলে তো তোমাদেরকেও একটু ফার্স্ট কষ্ট করতে হবে, হ্যাঁ সেই জন্য তোমাদের হলো শুক্র শনি কয়েকদিন আর কি 5 দিন করে পড়ো, কারণ তোমাদের যদি সত্যি পরীক্ষা আগে দেয় তাহলে তো তোমরা, তাই না? হ্যাঁ ওই কারণে তোমরা এর পরের দিকে শুক্র শনি, হ্যাঁ তোমাদেরকেও পড়াশোনা বেশি করতে হবে। এখন ধরো পড়াশোনা করো 8-9 ঘন্টা, তখন 13-14 ঘন্টা। বইয়ের কোনো চেঞ্জ নাই স্যার, প্রাইভেট সবই তুমি 13-14 ঘন্টা